সো কেমন আছো তোমরা? সব ভালো আছো নিশ্চয়ই। অনেকদিন তোমার লাস্ট যে ভিডিওটা করা হলো সেই ভিডিওটা করার পরে আজকে আবার আমরা উপস্থিত হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ক্লাস 5। তো অবশ্যই চলছে এটা আমার। তো ক্লাস 5-এর লেসন 7। ওকে, সো তোমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছ কি? একটা গান শুনতে পাচ্ছ মনে হচ্ছে একটা, তাই না? কারার ওই লৌহ কপাট। তো আজকে যে বিষয়টা আমাদের আজকে আছে, দ্য রিবেল পোয়েট। কি নাম? লেসন 7, দ্য রিবেল পোয়েট। তো আজকে যে কবির সম্বন্ধে আজকে আমরা বলতে চলেছি, ইউনো, তো সেই কবির একটা গান এই ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ। তো যখন আমি এই নামটা নাম দেখতে পাবো, দ্য রিবেল পোয়েট, ওকে, তো তোমরা তো ছোট থেকেই কবিতা শুনেছো, কবিতা পড়তে ভালোবাসো, কবিতা শুনতে ভালোবাসো, তাই না? তোমরা ছড়া দেখেছো বোধহয়, রাইম, ইংলিশ রাইমস, বাংলা ছড়া, অনেক কিছু তোমরা দেখেছো, তাই না? তো সবাই আমরা, বিশেষ করে আমরা বাঙালিরা, তো আমাদের স্কুল থেকে আরম্ভ করে সে একদম লোয়ার নার্সারি থেকে শুরু করে আমরা অনেক কিছু শিখেছি আমরা, বা তোমাদের পরবর্তী জেনারেশনেও কিন্তু আমরা অনেক কিছু আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, তাই না? তো এই যে রিবেল, এই যখনই এরকম একটা নাম পাবো, রিবেল পোয়েট, না? তো এই রিবেল মানে কি? প্রথমেই যদি প্রশ্ন করি যে রিবেল মানে কি, হ্যাঁ, রিবেল মানে কি? না, রিবেল মানে হচ্ছে বিদ্রোহী। রিবেল মানে হচ্ছে বিদ্রোহী, যে বিদ্রোহ করে তাকে বলা হয় রিবেল। বুঝতে পেরেছো? রিবেল মানে হচ্ছে বিদ্রোহী। তো এবার যদি প্রশ্ন করি আমি যে এই যে রিবেল যে ওয়ার্ডটি আছে, এই ওয়ার্ডটি কি পার্টস অফ স্পিচ? কে বলতে পারবে রিবেল ওটা কি পার্টস অফ স্পিচ? হ্যাঁ, ঠিক বলেছো, রিবেল ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। ওকে, রিবেল হচ্ছে ভার্ব। তা তুমি এটা দিয়ে একটা ছোট্ট যদি আমি বলি যে মেক সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড রিবেল, সো এভাবে লিখতে পারো, চিলড্রেন, ওকে, রিবেল against their parents। ঠিক আছে, এটা তুমি একটা এভাবে আমরা সেন্টেন্স বানাতে পারি। তো চলো আজকে আমরা এই কবির সম্বন্ধে কিছু আমরা আইডিয়া নেব, এবং এই উনি কিভাবে কি করেছিলেন একটা আইডিয়া দেওয়ার চেষ্টা আমরা তোমাদের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি আজকে। তো তোমরা কি বুঝতে পারছো কোন কবির আমি কথা বলতে চলেছি? এনি আইডিয়া? অ্যাকচুয়ালি আমি আজকে যে কবির সম্বন্ধে বলতে চলেছি সেই কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবং ওই কাজী নজরুল ইসলাম যে কবি বা যার কথা আজকে আমরা বলতে চলেছি, ওনাকেই বলা হয় বিদ্রোহী কবি। ওনাকেই বলা হয় বিদ্রোহী কবি। বুঝতে পেরেছো? তো এবং এই নজরুল ইসলাম আমাদের বিশেষ করে পশ্চিম বাংলায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাথে যেসব কবির নাম আমরা সেই সময়ে প্রি ইন্ডিপেন্ডেন্স যুগে বা আফটার ইন্ডিপেন্ডেন্স ওই সময়কালে যে কবির নামগুলো সবচেয়ে বেশি কবি হিসাবে বেশি করে আমরা দেখতে পাই, তাদের মধ্যে অন্যতম হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো চলো শুরু করি আমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে। তো শুরুটা হচ্ছে কিরকম ভাবে, এখানে আজকে যে প্যাসেজটা আলোচনা করা হয়েছে জানো তো, এই লেসন 7 দ্য রিবেল পোয়েট, এখানে একটা কনভারসেশন করা আছে। সো আমি তোমাদেরকে অনেকবার বলি আমি যে কনভারসেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে, বিকজ উই আর ইন্ডিয়ান, এবং আমাদের মধ্যে কি হচ্ছে, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ হিসেবে ধরি, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি বাংলা, অবভিয়াসলি। তো এবার দেখো, ইংরাজিটা আমরা সেই ক্লাস 1 থেকে শিখছি। তো আজকে আমরা 1, 2, 3, 4 পুরোপুরি কমপ্লিট করে নেওয়ার পরে আমরা আজকে ক্লাস 5-এ উঠে এসেছি। তো আজকে তো এই জায়গায় দাঁড়িয়ে সো কনভারসেশন তো তোমাদেরকে শিখতেই হবে, কীভাবে কথা বলবে ইংরাজিতে একজনের সঙ্গে, তবেই তো তোমার ফ্লুয়েন্সিটা বাড়বে, তাই না? তো চলো, তো এইরকম একটা কনভারসেশন এখানে দেওয়া হয়েছে। কীরকম আছে জিনিসটা? এখানে দুটো ক্যারেক্টার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রীতম আর একটা হচ্ছে প্রীতমের বাবা, প্রীতম অ্যান্ড হিজ ফাদার।
ওকে, সো প্রীতম ইজ অলসো আ স্টুডেন্ট অফ ক্লাস 5 অ্যাজ অফ ইউ। সো প্রীতম কি বলছে দেখো, ফাদার গেস হোয়াট হ্যাপেন্ড টুডে। হোয়াট ডিয়ার? আওয়ার টিচার হ্যাজ আস্কড আস to sing a patriotic song on the Republic Day. Which song are you going to sing, Sean? Now, ma'am suggested that we should sing Karar Oi Loho Kopat. Father কি বলছে? Do you know who has written the song, Pritam? আমি এখানে স্টপ করছি। তাহলে কি হলো, একটা আমরা এখানে পেলাম যে প্রীতম তার বাবাকে স্কুলে কি ঘটনা ঘটেছে আজকে সেটা সে এসে বলছে। এবং এখানে আমি একটা নতুন ওয়ার্ড পাচ্ছি দেখো, যে প্যাট্রিয়টিক। কি পেলাম? প্যাট্রিয়টিক। সো প্যাট্রিয়টিক জিনিসটা কি? প্যাট্রিয়টিক ওয়ার্ডটাই বাকি, প্যাট্রিয়টিক, তাই না? প্যাট্রিয়টিক, প্যাট্রিয়টিক মানে হচ্ছে যে স্বদেশ প্রেম। ওকে, বা দেশাত্মবোধক, আমরা বলি না যে দেশাত্মবোধক গান, প্যাট্রিয়টিক সং, এভাবে বলতে পারো তুমি, দেশাত্মবোধক। তো যে কবির সম্বন্ধে বলা হয়েছে নজরুল ইসলাম, উনি অনেক প্যাট্রিয়টিক সং লিখেছিলেন সেই সময়ে। আমাদের যারা বিপ্লবী থাকতেন তাদেরকে বেশি বেশি করে উৎসাহ দেবার জন্য। যেমন আজকে এখানে যে গানটার কথা বলা হয়েছে, কারার ওই লৌহ কপাট, তো এই গানটা উনি সেই সময় লিখেছিলেন। আরও অনেক গান উনি লিখেছিলেন প্যাট্রিয়টিক সং, যেমন চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাতাল, এই যে গানটা, এটাও উনি লিখেছিলেন এই সময়ে মানুষকে আরও বেশি বেশি করে উদ্বুদ্ধ করার জন্য। আরও অনেক কবি ছিলেন যারা ওই সময় প্যাট্রিয়টিক সং লিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা গান আমরা শুনি তো, আমরা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো এরকম অনেক গান আমরা সেই সময় শুনতে পেয়েছিলাম, যেগুলো এই সময়ের যারা আমরা বিপ্লবী, আমাদের যারা ফ্রিডম ফাইটার যারা ছিল তাদেরকে বেশি বেশি করে ইন্সপায়ার করা হতো। যেমন আমরা শুনেছিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সেই গান বন্দে মাতরম। তো বন্দে মাতরম এই যে ওয়ার্ডটা, এবং এই সময় কেন করা হয়েছিল, যাতে করে সেই সময় যারা আমাদের ফ্রিডম ফাইটার ছিল তাদেরকে একসঙ্গে রেখে কাজটা সবাই মিলে করতে পারি আমরা। ওকে, সো প্যাট্রিয়টিক। তাহলে প্যাট্রিয়টিক যখন কথাটা বললাম, এই প্যাট্রিয়টিকটা কি পার্টস অফ স্পিচ, আমি বারবার বলেছি তোমাদেরকে, যখনই এটা পড়বো আমরা, so at first you have to know what type of parts of speech it is. So patriotic is your adjective. Okay, patriotic is your adjective. So patriotic song on the Republic Day. আর একটা ওয়ার্ড আমরা এখানে পেলাম দেখো, রিপাবলিক। রিপাবলিক, ওকে। দেখবে আমাদের স্কুলে বা তোমাদের স্কুলেও দেখতে পাও 26 জানুয়ারি আমরা রিপাবলিক ডে পালন করি স্কুলে। সেদিন আমরা স্কুলে কি করি, আমরা ফ্ল্যাগ হোস্টিং করি আমরা, তাই না? তো রিপাবলিক ডেটা হয়েছিল কি না, আমাদের দেশ স্বাধীন কবে হয়েছিল? 1947 15 আগস্ট। ইন্ডিয়া ফ্রিডম আমাদের হয়েছিলাম আমরা সবাই মিলে আমরা। তো তখনও কিন্তু মানে ইন্ডিয়া নিজেকে ডিক্লেয়ার করতে পারেনি রিপাবলিক কান্ট্রি হিসাবে, কারণ তখন আমাদের কনস্টিটিউশন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়নি। সো আফটার 1949 26 নভেম্বর যখন আমাদের কনস্টিটিউশনটাকে নেওয়া হলো, তারপরে 1950 26 জানুয়ারি ইন্ডিয়া বিকেম অ্যাজ এ রিপাবলিক কান্ট্রি হিসেবে তৈরি হলো। দেখবে আমাদের প্রতিটা যে টেক্সট বইগুলো থাকে না, সেই টেক্সট বই প্রথম যে পৃষ্ঠাটা তোমরা দেখবে উল্টাবে, তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে 5টা কথা এখানে বলা হয়েছে। কি কি বলা থাকে? একটা থেকে রিপাবলিক, একটা থেকে ডেমোক্রেটিক, একটা থেকে সোশ্যালিস্ট, একটা থেকে সোভারেন, থাকে না? এই যে ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আমাদেরকে কি করতে হয়, যে আমাদের কনস্টিটিউশনের যে ক্যারেক্টার্স সেগুলোকে আমরা এখান থেকে জানতে পারি। ওকে, তো রিপাবলিক, তো রিপাবলিক মানে কি? রিপাবলিক হচ্ছে প্রজাতন্ত্র বা প্রজাতান্ত্রিক। মানে আগে কি ছিল, যখন আমাদের দেশ স্বাধীন হয়নি তখন তো কি যারা বড় বড় রাজা তারা আমাদের দেশটাকে শাসন করতো, কিন্তু এখন বলছে না, প্রজা, আমাদের যারা মানে জনগণই হচ্ছে মেইন, সেই প্রজাতান্ত্রিক, তাদের সুবিধার জন্য হচ্ছে সরকার থাকবে। সরকারের কাজটাই হচ্ছে মানুষের সেবা করা, এটা হচ্ছে রিপাবলিক।
প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। তার জন্য আমরা রিপাবলিক ডেতে কী করি, অনেক প্যাট্রিয়টিক সং আমরা গাই। সেই সময় যেসব আমাদের যারা ফ্রিডম ফাইটাররা নিজেদের প্রাণ উৎসর্গ করেছিল আমাদের দেশকে স্বাধীন করার জন্য, হ্যাঁ, তো তাদেরকে আমরা এই দিনটাকে উৎসর্গ করতে পারি বলতে পারো। সেদিন আমাদের কি হয়, রাষ্ট্রপতি ভবনে বিশাল প্রোগ্রাম হয়, আমরা টিভিতে দেখি সেগুলো আমরা। ওকে, চলো নেক্সট আমরা স্টার্ট করি। তো প্রীতম কি বললো, তার বাবা তাকে লাস্ট জিজ্ঞেস করেছিল, ডু ইউ নো হু হ্যাজ রিটিন দ্য সং? তুমি কি জানো এই গানটা কে লিখেছিল, এই কারার ওই লৌহ কপাট? বাট প্রীতম হ্যাজ নো আইডিয়া who has written this song because he is very little boy, so he has no idea who has written this song, but his father know who was the author of that song. So Pritam bolo, no father, I have no idea. Father ki bollo তখন, he is our great poet কাজী নজরুল ইসলাম, the author of the famous poem বিদ্রোহী। তো এই যে একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, বড় বীর বড় উন্নত মমশির, শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর, এই যে কবিতা, একটা বিশাল একটা কবিতা, এবং এই কবিতা নামই ছিল বিদ্রোহী। কবিতাটা যদি তোমরা পড়তে পারো, দেখে নেবে, অনেক বড় কবিতা, এবং পড়লেই সেই সময়ে যে কবির মনের যে অভিব্যক্তি সেটা কত সুন্দরভাবে ইনি এখানে ফুটিয়ে তুলেছিলেন। সো প্রীতম কি বললো যে, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম? তুমি কি তার সম্বন্ধে আরও কিছু আমাকে জানাতে পারবে? তখন তার বাবা বলছেন, ও ইয়েস, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম when India was under the British rule. Through his writings, he inspired the Indian youth to boldly fight for freedom. When was he born, father? He was born on 24th May 1899 in the village of Churulia. This was near Asansol in the Burdwan district of undivided Bengal. As a child, he was attracted to folk theatre and later wrote many folk plays like Data Karno and Kobi Kalidas. That is interesting. Yes, in 1910, Nojrul met the revolutionary Nibaran Chandra Ghatak, who was his teacher. The poet Kumud Ranjan Mollik was the headmaster of the school Nojrul joined next. তো এই যে আমরা পড়লাম ব্যাপারটা, এখানে কিছু কিছু জিনিস আমরা দেখতে পাবো। দেখো যে হি ওয়াজ বর্ন এট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। এখানে প্রিপোজিশন ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে অ্যাট, আন্ডার। আমি তোমাদের আগের যে ক্লাসটা ছিল লেসন 6, সেখানে প্রিপোজিশন সম্বন্ধে অ্যাট কখন কখন বসে, আন্ডার কখন কখন বসে, একটা ডিটেলস আলোচনা করে দিয়েছি। তোমরা আমার যে লাস্ট ভিডিওটা আছে সেটা যদি তোমরা দেখে নাও, যেখানে আমি অ্যাক্টিভিটিগুলো আলোচনা করেছি, সেখানে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি, বুঝতে পেরেছো? ওকে, সো কি হচ্ছে, থ্রু হিজ রাইটিংস হি ইন্সপায়ার্ড, কি করছে, ইন্সপায়ার্ড করছে। মানে হচ্ছে এটা ভার্ব, অনুপ্রাণিত করছে এটা। ওকে, ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত করা, সে ইন্সপায়ার্ড করছে, আরো যারা ইউথ আছে তাদেরকে ইন্সপায়ার করছে। তো এখানে যদি তোমাদের প্রশ্ন করি, ইউথ, এই ইউথটা কি পার্টস অফ স্পিচ? ইউথটা কি পার্টস অফ স্পিচ? ইউথটা হচ্ছে নাউন। কি নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন তোমার অনেস্ট, চাইল্ডহুড, ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখতে পারবে। তো আমি যদি প্রশ্ন করি এখন, ইউথের সঙ্গে ইয়ং এর ডিফারেন্স কি? অনেক সময় গুলিয়ে ফেলে অনেকে যে ইউথ আর ইয়াং, অনেকে ইউথটাকে অনেকে অ্যাডজেক্টিভ করে দেয়, বুঝতে পেরেছো? সো ইয়াংটা কি? ইয়াংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার কোয়ালিটি সম্বন্ধে বলা হচ্ছে, ডেসক্রাইবিং ওয়ার্ডস। বাট ইউথ ইজ নট ইউর অ্যাডজেক্টিভ, ইউথ হচ্ছে স্টেট অফ মাইন্ড। মানে কখন ইউথ হচ্ছে, যখন পুরো স্টেজটা বা ওই স্টেটটা হচ্ছে ইয়াং এর থাকে, তখন সেই স্টেটটাকে বলা হচ্ছে ইউথ। ওকে, বুঝতে পেরেছো? সো ইউথ ইজ ইউর নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তখন আমাদের দেশ স্বাধীন হয়নি, উই আর আন্ডার দ্য রুল অফ ব্রিটিশ। তো সেই সময়ে আমাদের যে কষ্ট, তো
তো যারা ইউথ ছিল, কারণ লড়াই করবে কারা, ফাইট করবে কারা, ইউথ, ইয়াং পার্সনরা ফাইট করবে, তো সেই ইউথদেরকে ইন্সপায়ার করবে কারা, এরকম কবিরা ইন্সপায়ার করবে, নজরুল ইসলামের মতো কবিরা। কারণ সবসময় তো ফাইট করা বিভিন্ন রকমভাবে করা যায়, কখনো সেটা 4 পয়েন্টে থেকে করা যায়, কখনো সেটা তার লেখনির মাধ্যমে করা যায়। তো এনারা ছিল সেই লেখনির মাধ্যমে ফাইট করে যেত ইংরেজদের সঙ্গে, কারণ পেন ইজ মাইটার দ্যান সোর্ড। ওকে, তারপর কি করা হলো, এখানে দেখো আরেকটা ওয়ার্ড আমরা পেয়েছি নতুন, যে হি ওয়াজ বর্ন অন 24th May 1899 in the village of Churulia. This was near Asansol in the Burdwan district. But now Asansol is not Burdwan district, কারণ Burdwan district is divided two parts, পূর্ব বর্ধমান and পশ্চিম বর্ধমান. So Asansol is in পশ্চিম বর্ধমান. So as a child he was attracted to folk theater. এই যে folk theater একটা পেলাম না আমরা, folk theater. folk theater মানে কি? folk theater হচ্ছে যে এমন একটা থিয়েটার যেখানে যে ক্যারেক্টার বা যে স্টোরি লাইন সেটা হচ্ছে সাধারণ মানুষের জীবনী নিয়ে স্টোরি লাইন, মানে নর্মাল কমন পিপল, ম্যাঙ্গো পিপল, আম আদমি। সো এদেরকে নিয়ে যে ক্যারেক্টারটা, যে থিয়েটারটা লেখা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফোক থিয়েটার। কি কি উনি লিখেছিলেন পরবর্তীকালে ফোক থিয়েটার? একটা লিখেছিলেন দাতা কর্ণ, তারপর লিখেছিলেন কবি কালিদাস। তারপর কি হচ্ছে না, ইন 1910 নজরুল মেট দ্য রিভলিউশনারি, নতুন একটা ওয়ার্ড পেলাম, রিভলিউশনারি। রিভলিউশনারি মানে কি? এটাও মানে হচ্ছে বিপ্লবী বা বৈপ্লবিক, রিভলিউশনারি। আর নাউন হচ্ছে রিভলিউশন। আর তাহলে রিভলিউশনটা কি, রিভলিউশনারিটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রিভলিউশনারিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রিভলিউশনারি মানে হচ্ছে বৈপ্লবিক বা বিপ্লবী বলতে পারো। যে নিবারণ চন্দ্র ঘটক, হু ওয়াজ হিজ টিচার, দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক, ওয়ান অলসো টিচার, হেড টিচার অফ নজরুল স্কুল। এবার আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে কি হলো, আঙ্কেল রহিব এন্টার্স দ্য রুম, হি জয়েন্স ইন দ্য কনভারসেশন। তাহলে আমরা এখন পর্যন্ত দুটো ক্যারেক্টার পেয়েছিলাম, একটা ছিল প্রীতম আর তার বাবা, বাট এখন আঙ্কেল রহিম তাদের মধ্যে এসে প্রবেশ করলো। সো আরেকটা ক্যারেক্টার যোগ হলো। ওকে, প্রীতম কি বলছে, ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার্ড হিম টু রাইট পোয়েমস? তাহলে নজরুল যে কবিতা লিখতে শুরু করেছিল তাকে ইন্সপায়ারটা কে করেছিল? কুমুদ রঞ্জন মল্লিক। তার উত্তরে তার বাবা বলছে ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ অ্যান্ড খৈয়াম। না, শুধু অমিত রঞ্জন মল্লিক নয়, রবীন্দ্রনাথ আরও ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, অনুপ্রাণিত হয়েছিলেন কাদের দ্বারা? রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা, এবং ফরাসি দুজন কবি, একটা হচ্ছে হাফিজ, একটা হচ্ছে খৈয়াম। আঙ্কেল রহিম এবার এখানে কিছু প্রশ্ন করছে, কি বলছে, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? ওই তোমরা কি জানো নজরুল ইসলাম কিন্তু আর্মিতেও কাজ করেছিল ব্রিটিশদের আন্ডারে। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তো সে যে রেজিমেন্টটাই ছিল সেটার নাম ছিল 49th বেঙ্গল রেজিমেন্ট। তো তারপরে হলো কি না, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। ডিসব্যান্ডেড মিনস ভেঙে যাওয়া, মানে ওই রেজিমেন্টের দরকার পড়লো না। তাহলে কি হলো, যদি রেজিমেন্টে না থাকে তাহলে সেই আর্মিতে যারা কাজকর্ম করতো তারা কি করে আসবে, ফিরে আসবে। ন্যাচারালি সেটাই হয়েছিল। ইন 1920 সো হি কেম টু ক্যালকাটা আফটার ডিসব্যান্ডেড অফ দ্যাট রেজিমেন্ট। এবার কি হলো, অ্যাট দ্য টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। তো ইন্ডিয়াতে এসব প্রচুর পরিমাণে মানে ফ্রিডম ফাইটার্স যারা ছিল তারা খুব বড়মভাবে একটা আন্দোলন শুরু করে দিয়েছে 1920 থেকে, যেখানে আমাদের মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করে দিয়েছে। তো সেখানে আমরা দেখতে পাবো যে প্রতিটা মানুষ, সবাই একদম গোটা ভারতবর্ষ জুড়ে একটা মানে ব্রিটিশদের হাত থেকে কীভাবে রক্ষা করবে ইন্ডিয়াকে তার একটা লড়াই চলতে শুরু করেছিল। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। এবার যে দিকে পারছে তার মতো করে ব্রিটিশদের বিরুদ্ধে প্রোটেস্ট করছে। নজরুল ইসলাম তার মতো করে প্রোটেস্ট করেছিল। তাই নজরুল ইসলাম কীভাবে প্রোটেস্ট করবে না, লেখনীর মধ্যে প্রোটেস্ট করবে। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস। এবার সে কবিতা লিখতে শুরু করলো, এসে সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া। সে এখন ভারতবর্ষের বিদ্রোহী কবি হিসেবে প্রচার পেতে থাকলো।
আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি এত কিছু জানতাম না। ইউ শুড রিড হিজ পোয়েম, তোমরা নজরুল ইসলামের তো কবিতা পড়েছো, কান্ডার ইউশিয়ার, তারপর হিন্দু মুসলমান যে কবিতা ছিল, তারপর তোমার ছোটোবেলায় পড়েছো বোধ হয় লিচু চোর, খুকিও কাঠবিড়ালি, মনে পড়ছে, বা দেখবো এবার জগৎটাকে, এরকম অনেক কবিতা নজরুল ইসলামের ছিল যেগুলো তোমরা পরবর্তীকালে আরও পড়বে। তারপরে কামাল গাজী, কামাল তুনে কামাল কিয়া ভাই, হুররা হো, এরকম বহু কবিতা নজরুল ইসলাম কিন্তু লিখেছিলেন সেই সময়ে নিজের মতো করে প্রোটেস্ট করার জন্য ইংরেজদের বিরুদ্ধে। সো নজরুল রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ইনস্টিগেট, দারুণ একটা ওয়ার্ড, ইনস্টিগেট। হ্যাঁ, ইনস্টিগেট মানে কি? ইনস্টিগেট, ইনস্টিগেট মানে হচ্ছে প্ররোচিত করা, মানে আরো বেশি বেশি করে ধরো কোনো একটা তুমি কাজ করছো, সেখানে আমি মানে তোমাকে ইনস্টিগেট করছি। ওকে, সো ইনস্টিগেট মানে হচ্ছে তোমাকে আরো বেশি বেশি করে আমি প্ররোচিত করছি যে আরো আরো ভালো করে কাজটাকে করো, আরো বেশি বেশি করে করো, যাতে করে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। ঠিক আছে, ইনস্টিগেট। তো ইনস্টিগেট এটা কি হতে পারে, কি পার্টস অফ স্পিচ হতে পারে? না, এটা হচ্ছে ভার্ব। ইনস্টিগেট হচ্ছে ভার্ব, প্ররোচিত করা। হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? তাহলে এই যে নজরুল ইসলাম এরকমভাবে প্রতিটা ইন্ডিয়ান যে ফ্রিডম ফাইটার্স ছিল তাদেরকে প্ররোচিত করতে শুরু করলো, তো ব্রিটিশ তো আর ছেড়ে কথা বলবে না, সে কি করলো এবার? না, দ্য ব্রিটিশ গ্রিউ পার্টার্বড। পার্টার্বড মিনস তারা এবার ভয় পেতে শুরু করলো, রীতিমতো বিচলিত হয়ে পড়লো। ব্রিটিশরা এবার দেখছে যা, এ তো নজরুল ইসলাম খুব বাড়াবাড়ি করছে, একে তো কিছু একটা করতে হবে। ইন 1922 নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন। 1922 সালে কি করলো নজরুল ইসলাম? ম্যাগাজিন শুরু করলো, ধূমকেতু তার নাম। আনন্দময়ীর আগমনী একটা কবিতা এই ধূমকেতুতে প্রকাশিত হতো। দ্য ব্রিটিশ রেইড দ্য অফিস অফ ধূমকেতু, দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। সে ব্রিটিশ কী করলো? রেইড করলো। রেইড করা মানে কি? দেখবে হঠাৎ করে যেখানে হানা দেওয়া হয় সেটাকে বলা হয় রেইড করা। তো রেইড করলো কেন? যদি আগে থেকে জানিয়ে দেয় তাহলে তো সব চলে যাবে। তো তার জন্য পুলিশ চাইছিল যে তাকে রেড হ্যান্ডেড ধরতে হবে। তো একইরকমভাবে কী করলো? নজরুল ইসলামকে অ্যারেস্ট করে নিল পুলিশ কুমিল্লা থেকে, ঢাকা যেটা এখন বাংলাদেশে আছে। হোয়াট হ্যাপেন্ড দেন? না, হি ওয়াজ ট্রান্সফার টু দ্য হুগলি জেল, তাকে হুগলি জেলেতে স্থানান্তর করা হলো। অ্যান্ড দেয়ার হি বিগান ফাস্টিং। এখানে সে কী করলো? ফাস্টিং শুরু করে দিল। ফাস্টিং মানে কি? অনশন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট, ফাদার? না, হি fasted for more than a month. In December 1923, he was released from jail. প্রীতম লাস্টে কি বলছে? থ্যাংক ইউ সো মাচ ফাদার, নাও আই উইল বি এবল টু সিং কারার ওই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। জিল মানে কি? জিল মানে একদম গভীর অনুভূতি দিয়ে করছে, গভীর অনুভূতি, মানে ভিতর থেকে একদম, মানে এত ইন্সপায়ার হয়ে গেছে এইসব শুনে, সে একদম নিজেকে একাত্ম করে ফেলেছে তার সাথে, সে চিল করছে একটা। এবং প্যাশন, প্যাশন কি? আবেগ। সে আবেগ নিয়ে, সেই অনুভূতি নিয়ে সে এবার গানটা গাইতে পারবে। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আঙ্কেল রহিম কি বলছে? দেন লেটস হিয়ার ইউ সিং। চলো তাহলে আমরা শুনি তোমার গান একটু কেমন। উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। আমরাও তোমার সঙ্গে গানটা গাইব। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ। এই প্যাসেজে এই মোটামুটি আছে এখানে। তো আমি যেটুকু এখানে বলার একটু জিনিস যেগুলো আছে, যে তোমরা এই জিনিসগুলোকে একটু লক্ষ্য রাখবে যে প্রতিটা পার্টস অফ স্পিচটা কী আছে। যে আমি তোমাদের বারবার যেটা বলি যে যখনই কোনো কিছু একটা ওয়ার্ড আমরা দেখবো, সেই ওয়ার্ডের পার্টস অফ স্পিচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যখনই সেই ওয়ার্ডটাকে তোমরা সেন্টেন্স বানাতে যাবে, তোমার পার্টস অফ স্পিচ যদি জানা না থাকে তাহলে কিন্তু সেন্টেন্স বানাতে খুবই অসুবিধায় পড়ে যেতে হবে। তো এই মোটামুটি আছে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস দ্য রিবেল পোয়েটের, এবং এর অ্যাক্টিভিটিস যেগুলো আছে, এই অ্যাক্টিভিটিসের জন্য তোমরা আমার সেকেন্ড যে ভিডিওটা হবে সেই ভিডিওটাকে ফলো করবে। আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করতে চলেছি। সো তোমরা ভালো থেকো সবাই মিলে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আরও বেশি 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 করে সাবস্ক্রাইব করবে, এবং লাইক অপশানে গিয়ে লাইক দেবে, এবং যদি কমেন্ট থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার পরবর্তী ভিডিওর জন্য জাস্ট অপেক্ষা করো। ওকে, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। রক্ত জমাট শিকল পূজার ভাষা